ভোরে ঘুম থেকে উঠেছে আলবি। ফরজের নামাজ আদায় করে জগিং করে বাড়ির ভেতরে আসে ভাই আর বন্ধুদের সাথে। ফ্রেশ হয়ে মায়ের রুমের সামনে আসে। আলবি মায়ের রুমের সামনে প্রবেশ করতে চাইলেও কেউ করতে দিচ্ছে না। আলবির রাগকে কেউ পরোয়া করছে না আজ। সকলের একটাই কথা, একেবারে বিয়ের পর বইয়ের মুখ দেখবে, তার আগে না। বাধ্য হয়ে আলবি নিজের রুমে ফিরে যায়। আলতাফ মাহবুব আর আহনাব মাহবুব খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভেতর প্রবেশ করেন। ছেলেরা রাতে এত নাচিয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারছে না। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, সাথে পা দুটো ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে দুই ভাইকে। ড্রয়িং রুমে এসে দেখে দুই ভাইয়ের শ্বশুররা সোফায় বসে আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেলে দুলে হেঁটে এগিয়ে এসে সোফায় বসেন দুই ভাই। আলতাফ মাহবুব নিজের শ্বশুর আর ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়ে বলেন, আপনাদের কি অবস্থা? নাতের বিয়েতে কেমন এনজয় করলেন? মায়ার নানা বলে, আর এনজয়, ঠিকভাবে হাঁটতেও পারছি না এখন। মনে হচ্ছে হাড়ের জোড়াজারি সব ছুটে গেছে, হাঁটতে নিলেই খুলে পড়ে যাবে। আলবি সোফার দিকে এগিয়ে আসার সময় নানা শ্বশুরের কথা শুনে আগাতে আগাতে বলে, নাচলেনি তো না, নাচার আগে জোড়াজারি ছুটে যাচ্ছে। আজকে আর 1 ঘন্টা নাচলেই সব ঠিক হয়ে যাবে। চলো বয়েস, আর 1 ঘন্টা নাচার সুযোগ এখন আছে। আলভির নানা বলে, আস্তা গরিফুল্লাহ, আজ শুক্রবার জুমার দিন। এখন নাচানাচি করা আর নাচানোর কথা বলো না নানা ভাই। জুমার নামাজে এখনও অনেক দেরি। বাপের জন্মে গতকালের আগে নেচে টেসে দেখিনি কখনো। এক পা কবরে চলে গেছে, আর তুমি এখনও নাচতে চাইছো? আর নাচতে পারবো না, নাচার শখও নেই। মায়া নানা বলে, রাতের শেষে যে লুঙ্গি ডান্স গানে নাচলো সবাই, তখন কোনো বাদরে যেন আমার পাঞ্জাবি ধরে লুঙ্গি ডান্স দিতে গিয়ে পাঞ্জাবির এক পা ছেড়ে দিয়েছে। পাঞ্জাবি ধরে কেন লুঙ্গি ডান্স দিতে হবে? আলবি নানা বলে, আরে রাখেন আপনার এক পাশ। কোন বাদরে যেন লুঙ্গি ডান্স গানে পাঞ্জাবি ধরে নাচতে নাচতে আমার পাঞ্জাবির দুই পাশেই টানাটানি করতে করতে ছেড়ে দিয়েছে। নতুন পাঞ্জাবি জিন্দেগি এরকম রফাদফা করে দিয়েছে। মায়ার ছোট নানা বলে, আগে রাখেন আপনার দুজনের পাশ ছেঁড়াছেড়ি। কে কে যেন আমার পুরো পাঞ্জাবিটাই ছিঁড়ে নিয়েছে। আলতাফ মাহবুব বলেন, আপনাদেরগুলো তো তাও অন্য এক পাশ ছিঁড়েছে, আর আমার পাঞ্জাবি তো আমার নিজের ছেলেই ছিঁড়ে দিয়েছে নাচতে নাচতে। বাবার কথা শুনে দাঁত বের করে হাসে আলবি। আলতাফ মাহবুব ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, নীলজ্জের মতন আমার হাসছে। আহনাব মাহবুব বলেন, বড় শয়তানটা কোথায়? যত নষ্টের মূল সবটা বড় ওই পাঞ্জাবি ছেঁড়া জোর ধরিয়েছিল। মাহির মেয়েকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, তুমি বলেছিলে তোমার গরম লাগছে, তাই আমি পাঞ্জাবি খুলে দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমি কি জানতাম নাকি সবাই আমাকে অনুসরণ করবে? সিরিয়াসলি পাঞ্জাবি খুলছিলে তুমি? রাতে নাচতে নাচতে অস্থির হয়ে আহনাব মাহবুব মাহিরকে বলছিল, আমার গরম করছে এখন, আমি নিচে যাব, গেট খুলে দিতে বলো। মাহির কোনো কথা না বলে নাচতে নাচতে বাবার পাঞ্জাবির দুপাশ দুই হাত দিয়ে ধরে এক টানে গলা অবধি ছিঁড়ে দেয়। ছেঁড়া পাঞ্জাবির দুই পাশ ধরে হেল লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। আহনাব মাহবুব ছেলের কাণ্ডে হতভম্ব, বিস্ময়ের বিমূঢ় বাক্যহারা। মাহিরকে কপি করে একে অপরের পাঞ্জাবি ছিঁড়ছে। শেষে বুড়োদেরও ছাড়েনি, তাদের 3 জনের পাঞ্জাবিও ছিঁড়ে দিয়েছে। রাতের ঘটনা স্মরণ হতেই মাহির একটু হাসে, তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে। মান্তাসা দুটো বাবার কোল থেকে নেমে আলবির কোলে চলে আসে। মায়া আক্তার সকলের জন্য চা কফি নিয়ে আসে। বর আর কনেকে গোসল করানোর পালা। গোসল করানোর কথা শুনেই বরাবরের মতো তেতো উঠলেন আলবি। সকলের দিকে তাকিয়ে কাটকাট স্বরে বলে, আবার আরেক নিয়ম বের করেছো সবাই গোসল করানোর? বিয়ের দিন বরকে গোসল করিয়ে দিতে হয়, এটা নিয়ম? যত সব আজারিয়া নিয়ম। হাত পা নেই নাকি আমাদের? নাকি এখন 6 মাসের বাচ্চাকে গোসল করিয়ে দিতে হবে? যার যার গোসল শেষে করবে, কেউ কোনো গোসল করাবে না। এই সব উল্টোপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি। কে এই নিয়ম চালু করিয়ে রেখেছে গোসল করাতে হবে? শেষের কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আলবি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। কয়েকজন বয়স্ক মানুষ একটু রাগারাগি করেন আলবির এমন কথা শুনে। ছেলেটা বিয়েতে কোনো নিয়মকানুন পালন করতে দিচ্ছে না, সব কিছুতে কেমন করছে। এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিনের একটা নিয়মও পালন করতে না করতে দেয় না। মেহবুবা মেহের আর ঐশী রহমান কোনো রকম তাদের শান্ত করিয়ে গোসল করে তৈরি।
হয়ে নিতে বলেন সকলকে। 12:30টার পর গোসল করে সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলবি। ওর গা থেকে বেশি আসছে মিষ্টি আতরের ঘ্রাণ। দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ কোমল ফ্রেশ লাগছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য, আর মহিলাদের বলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করার জন্য। মায়ের সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, রাতের শয়তানের মতো নিচে গিয়ে পুরো বাড়ি কাঁপিয়ে এখন হুজুর সেজেছে। আলবির সামনে দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে, রাতে শয়তানের সাথে শয়তান হয়ে শয়তানকে আনন্দ দিয়েছি, এখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে শয়তানকে ছেঁকা দেব। তুমি তো দেখা যায় আমার থেকে বড়। মাঝপথে থামিয়ে দেয় আলবি। মোটেও উল্টোপাল্টা কথা বলবি না এখন। আমি ভালো হয়ে গেছি একটু আগে। আর কখনো কোনোদিন গান বাজিয়ে নাচবো না, কাউকে নাচাবো না। এতটুকুই বলে একটু থামে। তারপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে বলে, হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ আর পাপ করেছি। আজকের এই পবিত্র জুমার দিনে উসলিয়া আর আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও, আর আমাদের উপর রহমত বর্জিত করো, আমিন। আলবির সাথে সাথে মাহিদও আমিন বলে। অনেকেই আলবির কথাগুলো শুনছে। তাদের মধ্যে থেকে কেউ কেউ হাসছে কথাগুলো শুনে, আবার কেউ কেউ আমিন বলছে। আলবি তাড়া দিয়ে সকলকে নিয়ে বাড়ি থেকে বের হয় জুমার নামাজ আদায় করার জন্য। মায়া নিজে একা একা গোসল করতে চাইলেও মায়ার নানি মামি সকলের কথায় মেহবুবা মেহের মায়াকে গোসল করান। গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন, চুলে শ্যাম্পু করে দেন, গায়ে পানি ঢেলে দেয়। গোসল করাতে করাতে মেহবুবা মেহেরের দু চোখে পানিতে টইটুম্বুর হয়ে যায়। মায়া বাড়িতেই থাকবে, তারপরও কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন। মায়ের মুখ দেখে মায়ার চোখ দুটো ছলছল করে ওঠে। মেহবুবার মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। 5 মিনিট পর মায়াকে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, উজু করে। মেহবুবা মেহের নিজেও ফ্রেশ হয়ে নামাজ আদায় করতে যান। রুমে যারা যারা ছিলেন সবাইকে নিয়ে গেছেন। মায়ার নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হবে। মায়ার ফুপু আঞ্জারা নিজ হাতে মায়াকে খাইয়ে দেয়। তার ছেলে মেয়ে কেউ দেশে নেই, পড়াশোনা আর জবের সূত্রে দুজনেই দেশের বাইরে। বিয়েতে আসতে চাইলেও দুজনে একজনও আসতে পারেনি। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে মায়াকে সাজানোর জন্য। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া। পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বলল, দুজন বাদে বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায়। আলবি আগে মেকআপ প্যাকেজ চুজ করে রেখেছে, তাই মায়াকে আলাদা করে আর চুজ করতে হয় না। শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব বেঁধে দেয়। হিজাব বাঁধার পর মায়ার চেহারা অন্যরকম এক সৌন্দর্য দীপ্তি নূর ছড়িয়ে পড়ে। হাতের গলায় জুয়েলারগুলো পরিয়ে দেয়। মায়ার দোপাট্টা দিতেই সম্পূর্ণ বউ বউ লাগে মায়াকে। সব শেষে মেয়েরা মায়াকে আয়নার সামনে দাঁড় করায়। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়া। এটা আসলে মায়া নিজে। মেয়েটা মায়ার দিকে তাকিয়ে বলে, সব কিছু ঠিক আছে ম্যাম? মায়া মাথা নাড়ায়। মেয়েটা নিজের সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আলবি আগে পেমেন্ট করে দিয়েছিল। মেয়েটা বেরিয়ে যেতেই সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে। শীতল মায়ার পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে, ভাইয়া তো আজকে তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না মায়া। তাকে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায়। মায়া শীতলের দিকে তাকিয়ে বলে, কানা কেন হবে? তোর রূপের আগুনের চোখ ঝলসেও যেতে পারে। এখন সোজা হয়ে দাঁড়া, কয়েকটা পিক তুলে ভাইয়ার কাছে পাঠাই। নাদিরা সহ আরও কয়েকজন মেয়ে শীতলকে বাধা দিয়ে বলে, এখন মোটেও ভাইয়ার কাছে বইয়ের পিক পাঠানো যাবে না। বউকে একেবারে স্টেজেই দেখবে। এখন যদি দেখে ফেলে তাহলে তখন বড় বড় চোখ করে তাকে থাকবে নাকি? আলবিও বসে যে রেডি, ওকে কেউ সাহায্য করেনি, আলবি নিজেই একা একা রেডি হয়েছে। রেডি হয়ে আয়না নিজেকে দেখে নিয়ে বেডে বসে থাকা মাহিদের দিকে তাকায়। বাকি সব ছেলেরা খাওয়ার ওখানেই রয়েছে। আলবি মাহিদকে বলে, কেমন লাগছে আমাকে? হ্যান্ডসাম। তোর বোন 2-4-10 মিনিট হাঁ করে তাকিয়ে থাকবে না? আমি তো আর বোন নই যে বলে দেব। কখন যাব? কোথায়? বিয়ে করতে কখন যাব শালা? এমনভাবে বলছো যেন এই জন্মে আর বিয়ে করনি। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে মাহিদের গায়ে ছুঁড়ে মারে আলবি। শালা, আগামী 10 বছরে তুই বিয়ের পিঁড়িতে বসতে পারবি না। শকুনের দোয়ায় গরু মরে না। মাহিদ ওর দিকে তেড়ে আসে আলবি। মাহিদ বেড থেকে নেমে দে দৌড়। ও কি আর পায় কে? আলবি নিজের ফোনটা হাতে নিয়ে বাসর ঘরে যারা সাজাবে তাদের কল করে।
সকালে আসার কথা ছিল, অথচ এখনও আসছে না। 30 মিনিট করতে করতে বিকেল হয়ে গেল। কল রিসিভই হতেই আলভি বলে, আপনারা কোথায়? এ বছরে কি বাসর করার সৌভাগ্য হবে আমার? সরি স্যার, আমরা এসেই পড়ছি, আর 5 মিনিট। সাদা ফুলগুলো আনতে একটু লেট হয়েছে, তাই জন্য। রাগ করবেন না স্যার, আমরা চলে এসেছি। তাড়াতাড়ি আসুন, রাখছি। কল কেটে আয়না থেকে আবার তাকাতেই রুমে প্রবেশ করলো আলতাফ মাহবুব, আহনাফ মাহবুব সহ আরও অনেক গুরুজনেরা। আলতাফ মাহবুব ছেলের দিকে তাকিয়ে বলেন, হয়েছে তোমার? কাজী সাহেব তাড়াহুড়া করছেন। হ্যাঁ, হয়েই আছে অনেক আগেই। তাহলে চলো এখন। আলবি বাবার সামনে এসে দাঁড়ায়, ঝুঁকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে, দোয়া করো আল্লাহ তাআলা যেন আমার উপর নেয়ামত, রহমত, বরকত দান করেন, আর কোনোদিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয়। তোমাদের মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভালো রাখতে পারি। আমাদের আগামী পথ চলা যেন সহজ আর সুন্দর হয়। আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার যেন দুঃখ পেতে না হয়। সব কিছু যেন দোয়া করো। আলতাফ মাহবুব ছেলের মাথার উপর হাত সরিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের ভালো রাখেন, তোমাদের মনের নেক আশা পূরণ করেন। আল্লাহ তাআলা সবসময় তোমাদের সবাইকে ভালো রাখেন, হাসি খুশি সুখে রাখেন, এই দোয়াই করি। সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে আগায় আলবি। ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে ডোরের সামনে মেয়েরা দাঁড়ায়। আলবির কপাল পুরো কুঁচকে বলে, এসব কি? রুমের সামনে বাস ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই? গেট ধরেছি। এটা কি গেট ধরা বলে? রুমের সামনে বাস দিয়ে গেট ধরেছে বলছো? 50,000 টাকা দিয়ে এখান থেকে বের হন, নয়তো বিয়ে করতে হবে না। আস্তা গরিবুল্লাহ, বাসি বিয়েতে 50,000 টাকা? পাগল ধরেছে নাকি আমাকে? 5 টাকা দিচ্ছে, গিয়ে চকলেট কিনে খাও। বিদেশ থেকে ফকির এসেছে, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে পারবে, অথচ গেটের 50,000 টাকা দিতে পারবে না। বিয়ের খরচ আমার আব্বাজান করেছে, আমি না। তো আপনি এত বছর বিদেশ থেকে কি করেছেন? আবার বিয়ে করতে এসেছি। হাসতে না চাইলেও আলবির কথা শুনে হেসে ওঠে সবাই। আলবি মাহিদের দিকে হাত বাড়ায়। মাহিদ বড়সড় একটা খাম আলবির হাতে দেয়। আলবি মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা। বেশ মোটাসোটা একটা খাম। মায়ের ছোট মামাতো বোন বলে, কি আছে এটাতে? টাকা কত? গুনে দেখো। দেখছো এখানে কতগুলো টাকা? গুনতে গুনতে রাত পেরে যাবে তোমাদের। এটার ভেতর টাকা নেই, নিশ্চয়ই কাগজ কেটে ভরে রেখেছে, না হলে তো মোটা কেন খাম? আল্লাহর কসম, এটার ভেতর টাকাই আছে। যারা গেট ধরবে তাদের জন্য আমি নিজে ব্যাংকে গিয়ে নতুন চকচকে ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম। এই টাকাগুলোর মধ্যে একটা ভাঁজও পড়েনি। মুরব্বিদের কথা খামটা নিয়ে গেট ছেড়ে দেয় মেয়েরা। সবাই এগিয়ে যায় নিচের দিকে। মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মনে। নিশ্চয়ই একে 1.5 লাখ টাকা আছে। গেস্ট রুমে এসে খাম ছিঁড়ে তো মেয়েগুলো মুখের রং পাল্টে যায়। 20 টাকার নোট শুধু, মনে হচ্ছে 8-10 হাজার টাকা হবে। মায়ার ছোট মামার মেয়ে বলে, এভাবে ঠকিয়ে চলে গেল। শীতল এসে ওদের কথা শুনে বলে, মিষ্টি, শরবত, জুস কিছুই তো খাওয়াসনি, তবু যে এতগুলো টাকা দিয়েছে সেটাই তো বেশি। আমি হলে তো 20 টাকা দিয়ে আর 1 টাকাও দিতাম না। মেয়ে পক্ষ হয়ে তুমি এমন কথা কিভাবে বলছো? ও সরি, তুমি তো আবার পক্ষ বদল করে ছেলে পক্ষে নাম লিখেছো। বেশি কথা না বলে আয়, আব্বু ডাকছে তোকে। মায়ের হাত ধরে স্টেজের দিকে এগিয়ে আসেন আহনাফ মাহবুব। স্টেজের উপর থেকে মায়ের দিকে তাকিয়ে থাকি আলবি। মায়া নিজেও চোখ তুলে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলবির দিকে তাকায়, সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় লজ্জায়। গতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে। সিঁড়ির কাছে আসতেই আলবির হাত বাড়িয়ে মায়ার হাত ধরে। আলবির হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া। মায়ের পাশে বসে আলবি। বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন। মায়ার সামনে টেবিলের উপর রেজিস্ট্রি পেপার রেখে মায়াকে সই করতে বলা হয়। মেয়ের হাতে কলম তুলে দেন আহনাফ মাহবুব। কলমটা অন্য সময় সাধারণ কলমের মতো না। সই করার সময় থরথর করে কাঁপতে শুরু করে মায়ার হাত। স্টেজের উপর থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলেন। নার্ভাসনেসের কারণে এভাবে হাত কাঁপছে, সোজা একটা দাগও দিতে পারছে না কম্পনের কারণে। আলবি মায়ের পেটে হাত রাখে, মৃদুভাবে আঙুলগুলো নাড়ায় পিঠে, নিচু স্বরে বলে, এ তো কাঁপছে কেন? নর্মাল হও, লম্বা লম্বা শ্বাস নিয়ে শান্ত হয়ে সই করো। এখানে তো আমরাই আছি, নার্ভাস হও না, রিল্যাক্স। এখন কোনো এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ার। আরবির কথা লম্বা শ্বাস টেনে নিয়ে একটু থেমেই সই করে।
তবুও এখনও হাত কাঁপছে। আলবিকে সই করতে বলার সাথে সাথে সই করে দেয়। তারপর মৌখিকভাবে আবারও বিয়ে পড়ানো হয় দুজনের। কবুল বলতে গিয়েও মায়ের কণ্ঠস্বর কাঁপছিল। মায়ের কাঁপতে কাঁপতে থাকা একটা হাত আলবির হাতের মুঠোয়। মায়া ঘাড় ঘুরিয়ে আলবির মুখের দিকে তাকায়। আলবির চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারও। ফটোশ্যুট, সকলের সাথে কথাবার্তা, অতিথিদের সঙ্গে পরিচয় শেষে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে আলবি আর মায়ের রাত 8টা বেজে যায়। বাড়ির শাড়ি পরে মায়ের অস্বস্তি হচ্ছে এখন। শাড়িটা চেঞ্জ করতে পারলেই শান্তি। বাড়ির ভেতরে প্রবেশ করে সোফায় বসে দুজনকেই অরেঞ্জ জুস খেতে দেওয়া হয়। নাহার বেগম ছোট ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, ওদের দুজনকে খাইয়ে রুমে পাঠিয়ে দাও। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? মায়ার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন আর কিছুই খাবো না, অল্প করে খাও, খেয়েছিলে তো সে কখন? আসরের পর খেয়েছি তো, এখন আর খেতে পারবো না, আমি ফ্রেশ হব। আলবি খেয়ে যাও তাহলে, আমিও খাবো না। তাহলে আর কি, সানজিদা ওদের রুমে নিয়ে যাও। সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, মাহিদের দিকে তাকিয়ে চোখ ইশারা করে, তারপর বলে, মায়াকে রুমে নিয়ে যান, রানা আর তাজির ফ্যামিলি চলে যাবে, ওদের এগিয়ে দিয়ে আসছি আমি। সানজিদা মায়াকে নিয়ে আলবির রুমের দিকে আগায়। ওদের দুজনের সাথে আরও অনেক মেয়েরা যায়। আলবি মাহি তার বন্ধুদের সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসে। দুই বন্ধুকে বলে, আগামীকাল তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আসবো আর বলতে হবে না, আসছি আমরা, শুভ বাসরাত বন্ধু। তাজের কথা শুনে হেসে ওঠে চারজন। তাজ আর রানা বেরিয়ে যায় নিজেদের ফ্যামিলি নিয়ে। আলবি মাহিদ আর রিমনকে নিয়ে কাজিনদের দিকে এগিয়ে যায়। রুমে এসে মায়ার হিজাব খুলে দেয় সানজিদা। চুলগুলো ব্রাশ করে খোপা করে বেঁধে দেয়। তারপর খোপার ভাঁজে টাটকা লাল সাদা গোলাপ ফুল সোজা শীতের মাঝখানে টিকলি পরিয়ে দেয়। কানে বড় বড় কানের দুল, গলায় হার পরিয়ে দেয়। দোপাট্টা দিয়ে লম্বা করে ঘোমটা টেনে দিয়ে মায়াকে ফুল সজ্জিত বেডের মাঝখানে বসিয়ে দেয়। সব কিছু ঠিক করে রেখে রুমের চারদিকে সাজিয়ে রাখা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয়। তারপর সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে ডোর লক করে দেয়। নিচে যেতে যেতে আলবির ফোনে মেসেজ পাঠায়, সব ডান। আলবি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতর দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন কাজিনগুলোও আগায়। বাসরঘরের সামনে আসতেই দেখে ডোরের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা। আলবি কপাল ভরে কুঁচকে তাকিয়ে বলে, সবাই এভাবে এখানে দাঁড়িয়ে আছে কেন? সকলের পক্ষ থেকে শীতল বলে, বাসর ঘরের টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে পারবে না। মামার বাড়ির আবদার, বাসর ঘরের টাকা দেবে মেয়ের বাড়ির মানুষ, আমি কেন দেব? তো মেয়ের বাড়ির মানুষজন কোথায়? তুমি তো মেয়ের বাড়ির মানুষ। একদম না, আমি ছেলেপক্ষের মানুষ। তাহলে মেয়ের ভাই নতো ভাবির কাছে চাও। মায়ের সকলে ভিড় ঠেলে পেছনের দিকে যেতে যেতে বলে, মেয়ের ছোট ভাই সারাদিন দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি। বলতে বলতে নিজের রুমে ঢুকে ডোর লক করে বেডে শুয়ে পড়ে। মেয়ের ছোট ভাই হসপিটালে ভর্তি আছে, তাই দয়া করে আপনার সবাই আসুন। মেয়ের ছোট ভাই অসুস্থ হলেও মেজো ভাই সুস্থ সবল আছে এখনও। আস্থা গরিবুল্লাহ। মেয়ের মেজো ভাই গত 13 বছর আগে জগতে ছেড়ে পরলোকগমন করেছে। যে বেঁচে আছে সে মেয়ের জলজান্ত হাজবেন্ড। মেয়ের হাজবেন্ড টাকা দেবে এখন, নয়তো বাসর ঘরে প্রবেশ নিষিদ্ধ। বাসর ঘর আমার নিজের টাকায় সাজিয়েছি, তাহলে তোমাদের কেন টাকা দেব? তোমরা সাজালে না হয় তোমাদের টাকা দিতাম।